গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, যাত্রা সঙ্গিনী। এটাকে ঠিক গল্পও বলা চলে না, আবার সত্য ঘটনা বললেও বোধ হয় সত্যের একটু অপলাপ করা হয়, কারণ ঘটনাটা আমার চাক্ষুষ নয়। আমার বন্ধু রাঘবন নায়ারের মুখ থেকে শোনা, তার নিজের অভিজ্ঞতা এটা। রাঘবন 11 বছর কলকাতায় থাকার ফলে প্রায় বাঙালি হয়ে গেছিলেন, তাই বলে দেশের টান যায়নি। ছেলে মেয়েদের গরমের ছুটির সঙ্গে নিজের পাওনা ছুটি নিয়ে প্রতি বছরই সেখানে চলে যেতেন। কেরালার একেবারে পশ্চিম দক্ষিণ প্রান্তে এক গ্রামে তার বাড়ি। 15 দিনের বেশি থাকা হতো না, কারণ যেতে আসতেই 6 দিন 6 রাত কেটে যেত। তবু গ্রীষ্মের দিনে এদেশে দীর্ঘ পথ ভ্রমণের দুঃসহ কষ্ট হাসি মুখেই সহ্য করতেন। জমার ঘরে পড়ত আসবার সময় আনা নারকেলের গুঁড়ো, তেঁতুলের কাই, দক্ষিণী রান্নার মশলা। একবার এমনি এক যাত্রাতেই 2.25 মণ ওজনের উদুখল বয়ে এনেছিলেন ইডলি ও দোসার চাল ডাল বাটার জন্য। এবার রাঘবন বিলাসের সঙ্গে কিছু বাণিজ্যের ব্যবস্থাও করেছিলেন, অর্থাৎ ওই ছুটির মধ্যে একটা আপিসের কাজ ফেলেছিলেন। কাজটা বোম্বেতে, তাই ফেরার পথে স্ত্রী পুত্র সোজা কলকাতা পাঠিয়ে নিজে বোম্বে নেমেছিলেন, এবং আপিস থেকেই টিকিট কাটার ব্যবস্থা হয়েছিল বলে ফার্স্ট ক্লাসের ভাড়া নিয়ে থার্ড ক্লাসে আসার সুবিধে হয়নি, প্রথম শ্রেণীতেই চড়তে হয়েছিল। বোম্বে হাওড়া মেলের সেই প্রথম শ্রেণীর বগিতেই এই নাট্যের শুরু এবং শেষ। রাঘবন গাড়ির বাইরে নামের তালিকা দেখে শঙ্কিত হয়ে উঠেছিলেন। একটি কুপেতে তার সঙ্গে যার নাম পড়েছে সে নিশ্চিত কোনো শ্বেতাঙ্গিনী। এ আবার কি বিভ্রাট! একে মেয়ে ছেলে, তাই ভিনদেশী। নিভৃত নির্জন কামরা, কোনো ফ্যাসাদে পড়বেন না তো? শুদ্ধ বাংলায় চিন্তা ভারাক্রান্ত চিত্তে ইংরেজিতে যাকে বলে উইথ ফরবোর্ডিং গাড়িতে এসে উঠলেন, এবং তার বার্থ ওপরে না নিচে খোঁজ না করেই ওপরতলায় বিছানা বিছিয়ে সুটকেসটি মাথার কাছে রেখে যেন সম্ভাব্য বিপদের জন্যই প্রস্তুত হলেন। কেবল কল বসানো পানীয় জলের পাত্রটাই উপরে রাখা গেল না, নিচের বার্থের পাশে ছোট জায়গাটাতে রাখতে হলো। খানিক পরে, গাড়ি ছাড়বার মিনিট 15 আগে, সেই সহযাত্রিনীটি, যাকে বলে, হুড়মুড় করে এসে পড়লেন। কিন্তু আর যাই হোক, ঠিক এরকমটার জন্য প্রস্তুত ছিলেন না রাঘবন। মেম সাহেব তো বটেই, কিন্তু সাধারণ গৃহস্থ ধরনের মেয়ে নয়। হিপি বলে যারা আজকাল পরিচিত, তাদেরই স্ত্রী সংস্করণ, ফিমেল অব দ্য স্পিসিস, সংক্ষেপে হিপিনি। একটা কোলাপুরি বেড কভারের পাজামা, সেটার ছিলের দিকটা পায়ের কাছে ঝালরের মতো ঝুলছে। ঊর্ধ্বাঙ্গে সংক্ষিপ্ততম একটা নামাবলীর জামা, গলায় নকল পদ্মবীজের মালা, সামনের এক হাতে কতগুলো প্লাস্টিকের লাল চুড়ি, কাঁধে ঝোলা, একটা আস্ত হরিণের চামড়া গোল করে মোড়া, সম্ভবত সজ্জা হিসেবে। অথচ এই সবের সঙ্গে একান্ত বেমানান একটা রেক্সিনের সুটকেস, এবং সুদূর কল্পনাকেও যার সঙ্গে এই বেশভূষা মানানো যায় না। 3টে হাফ প্যান্ট পরা ছেলে, একটা বছর 10, আর একটা বোধহয় 8, শেষেরটা 3 কি 4। এরাও শ্বেতাঙ্গ, তাতে সন্দেহ নেই, অন্তত এককালে ছিল। বর্তমানে ধুলায় ধূসর, তার উপর বিভিন্ন জায়গায় জল পড়ার দাগ কাদার মতো গড়িয়ে পড়েছে, এবং বহুকাল স্নান হয়নি। জল খেতে বা মুখ ধুতে যা 2-1 ফোঁটা গায়ে পড়েছে, তারই দাগ ওগুলো। হাফ প্যান্ট ছাড়া ঊর্ধ্বাঙ্গে বা নিম্নাঙ্গে আর কিছুই নেই, না জুতো, না কোনো জামা। ছোটটা শুধু একটা হাত কাটা গেঞ্জি আছে গায়ে, কিন্তু সেটা এত নোংরা যে রাস্তার জঞ্জাল ঘাঁটা পাগলের মতো দেখাচ্ছে তাকে। তবে এতেই বিস্ময়ের শেষ নয়। মহিলা এসেই এক কাণ্ড করলেন, টপটপ ছেলে 3টেকেই নিচের বার্থের তলায় ঢুকিয়ে দিলেন। ঘেঁষাঘেঁষি হয়ে শুয়ে পড়ল তারা। মহিলা ঠেলে ঠেলে তাদের সরিয়ে দিলেন দেওয়ালের দিকে যতটা সম্ভব।
তারপর নিজের সেই হরিণ ছাল খুলে পেতে তার উপর একটা কম্বল এমনভাবে ঝুলিয়ে দিলেন যাতে নিচে ছায়ার সৃষ্টি হয়। কিন্তু বিধিবাম, বগিটা মান্ধাতার আমলের, আরশোলা যথেষ্ট। বোধ করি বড়টার গায়ে উঠে থাকবে। সে ধর্মড় করে বেরিয়ে এলো। মহিলা তাকে তিরস্কার করে আবার ভেতরে পাঠাতে চাইলেন, কিন্তু সে এক বজ্ঞা ঘোড়ার মতো ঘাড় মেকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুতেই আর ওই আরশোলা কুণ্ডে যেতে রাজি হল না। অগত্যা তিনি উপদেশ দিলেন, বাথরুমে থাকগে যা, গাড়ি না ছাড়া পর্যন্ত। ছেলেটা তাই যাচ্ছে। ঠিক সেই সময় চার্ট হাতে চেকার বা কন্ডাক্টর কি বলে সে ভদ্রলোক এসে পড়লেন। তরুণ, অতিশয় সুশ্রী চেহারা ছেলেটি, স্মার্ট, সম্ভবত মারাঠি হবে। ওকে দেখেই হিন্দিতে ধমকে উঠলেন, এই ছোকরা, এখানে কি করছো? যাও, পালাও শিগগির। ছোকরা তো সেই সিঁড় তারা গোজ হয়ে দাঁড়িয়ে রইল। চেকার ভদ্রলোক গিয়ে গলা ধরলেন, যাও, নামো বলছি। এইবার মহিলা বেরিয়ে এলেন। কি করছেন, কি করছেন? ও যে আমার ছেলে। একবার আপাদমস্তক তাকে দেখে নিয়ে ভদ্রলোক বললেন, ছেলে? ওর টিকিট কোথায়? ওর আবার টিকিট কি, ওইটুকু ছেলে? 3 বছরের উপর হলেই টিকিট লাগবে। রাঘবন এই সময় আর থাকতে পারলেন না, বলে উঠলেন, ওই একমাত্র নয়, আরও 2টি আছে বার্থের নিচে। মহিলা অভিমান স্ফুরিত অধরে অভিযোগের সুরে বললেন, এটা তোমার বলা উচিত হয়নি। তোমার কি ক্ষতি হচ্ছিল? রাঘবন উত্তপ্ত হয়েছিলেন, বললেন, এ আমাদের জাতীয় ক্ষতি, বলবো না? এরপর চেকার ভদ্রলোক, নামটা ধরে নেওয়া যাক মাধব যোশী, তলা থেকে হিড় করে টেনে বার করলেন ছেলে দুটোকে। বললেন, 3খানা হাফ টিকিট লাগবে। ট্রেন ছাড়ার আগে না দিলে আরও পেনাল্টি চাপবে। অতপর চলল দীর্ঘ কেজিয়া। মহিলার যুক্তি, ওরা তোমার বার্থ অকুপাই করছে না, ওদের ভাড়া কেন নেবে? এমন তো কত ভিখারি সন্ন্যাসী যায় বিনা ভাড়ায়, তাছাড়াও তো কত যাচ্ছে। মাধবের প্রতিযুক্তি, এটা ফার্স্ট ক্লাস, এখানে আমি অ্যালাউ করতে পারি না। তাছাড়া আমি আমার ডিউটি করে যাব। আর কে করেনি সেটা আমার কাছে কোনো আদর্শ বা যুক্তি নয়। মহিলা বললেন, আমার কাছে টাকা নেই। মাধব বললেন, তাহলে ওদের নেমে যেতে হবে। প্রথম ঘন্টা হয়ে গেছে, আমি আর দেরি করতে পারি না। প্রথমে চোটপাট, পরে অভিমান, আরও পরে চোখের জল। সব অস্ত্রগুলি প্রয়োগ করেও মাধবকে গলানো গেল না। সে দুটো ছেলের হাত ধরে নামিয়ে দিতে যায়। শেষে রফা হলো, ছোটরা টিকিট নেবেন না মাধব, বড় দুটোর 2টো হাফ টিকিট লাগবে। মুখটা অন্ধকার করে মহিলা টাকা বের করে দিলেন। ততক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে। ছেলে 3টেকে ভালোভাবে বসিয়ে ডিনারের অর্ডার দিয়ে 2টো নিরামিষ মিল। মহিলা এবার গোছ করে বসলেন। তারপর সিগারেট বার করে গুটি গুটি করিডোরের শেষ প্রান্তে, যেখানে মাধব দাঁড়িয়েছিলেন, সেখানে গিয়ে অফার করলেন। মাধব ইতস্তত করছিলেন। মহিলা বললেন, মধ্যের অপ্রীতি যে ভুলে গেছ, সিগারেট নিলে তবে বুঝব। এমন তো কত হয়, রাগ বিরক্তি রেখে লাভ কি বলো? অগত্যা সিগারেট নিলেন মাধব। একটু পরে মহিলার আহ্বানে এসে কামরাতেই বসলেন, বেঞ্চির এক কোণে সন্তর্পণে। এবার শুরু হলো মহিলার দুঃখের কাহিনী। এ 3টি ছেলের একটাও নাকি তার নয়, দুস্থ অনাথ ছেলে সব। তিনি পুষি নিয়েছেন, তাতে তার অর্থ সংকট আরও। তিনি অধ্যাপনা করেন ক্যালিফোর্নিয়ায়। একটা বই লিখবেন ভারত সম্বন্ধে, তারই তথ্য সংগ্রহে এসেছেন। এদের কোথায় ফেলে আসেন তাই এনেছেন, কিন্তু এখানে এসে খরচা চালাতে পারছেন না, ইত্যাদি। মাধব বিস্মিত হয়ে বললেন, এরা ছেলে নয় আপনার? এত বড় বড় আমার ছেলে, তুমি ভাবতে পারলে কি করে? আমার এই মোটে 24 বছর বয়স। 24 বছর মাই ফুট, রাঘবন মনে মনে বললেন। এই বলে মহিলা আর একটু কাজ ঘেঁষে বসলেন, প্রায় মাধবের গায়ে গা ঠেকিয়ে। অতপর ঝোলা থেকে বেরোলো মদের শিশি, ছোট গ্লাস, সেই সঙ্গে জলের বোতল।
গ্লাসে ঢেলে জল মিশিয়ে মধুর হাসি ও মোদির কটাক্ষের সঙ্গে আগেই মাধবের সামনে ধরলেন। মাধব আর না বলতে পারলেন না। সংক্ষেপে এর ফলশ্রুতি এই দাঁড়ালো, রসিদটা ফেরত নিয়ে মাধব সেটা ক্যান্সেল করলেন। টাকাটা ফেরত দিয়ে উপদেশ দিলেন, খাওয়ার পালা চুকে গেলেই আলো নিভিয়ে শুয়ে পড়বেন, আর খাবার দেওয়া পর্যন্ত বা খাবার সময় দরজাটা বন্ধ রাখবেন, তাহলে বোধহয় কেউ আর ডিস্টার্ব করবে না। তারপর কাল সকালে যা আছে আপনার অদৃষ্টে হবে, যেভাবে পারেন ম্যানেজ করবেন। মাধব চলে যাচ্ছে, মহিলার আরেকটি ইংরেজিতে যাকে বলে বিস্ময় নিক্ষেপ করলেন। দুহাতে মাধবের গলা জড়িয়ে চুমু খেলেন দুগালে এবং ঠোঁটেও। মাধব চলে গেলে দরজা বন্ধ করে মহিলা যখন সুটকেস খুলে ছেলেদের জামা বার করতে লাগলেন, রাঘবন উপর থেকে উকি মেরে দেখলেন সামনে মোটা একটা 100 টাকার নোটের বান্ডিল, সেই সঙ্গে এক গোছা ট্রাভেলার্স চেক, সব জড়িয়ে কয়েক হাজার টাকা। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, যাত্রা সঙ্গিনী। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।